নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তবে অশ্মির শরীরটা খারাপ, সে তো তোমরা জানো। আজকে আমি আমার গল্পটা শুরু করছি আমার রান্নাবান্না দিয়ে, আমার রান্নাঘর থেকে। আজকে একটা সবজি বানাচ্ছি, যে সবজিটা তোমাদের দাদা ভাই এবং আমার খুব প্রিয় একটা সবজি। আমি জানি না কেন এই সবজিটা আমার ভীষণ ভালো লাগে। মাছ মাংসের থেকেও আমার এই সবজিটা ভীষণ ভালো লাগে। এই সবজিটা অবশ্য তোমাদের সাথে আমি শেয়ার করেছি এর আগে, তবে আজকে একটু অন্যরকমভাবে বানাবো। মানে কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, কিছু নেই, কিছু অ্যাড করব, মানে এই ধরনের আর কি। তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই রান্নাটা দেখে তোমাদেরই মধ্যে একজন আমার প্রিয় দিদি, আমার ইউটিউব পরিবারের সদস্য, তিনি ট্রাই করেছিলেন এবং সেটা আমাকে বলেওছেন কমেন্টে, এবং সেটা শুনে আমার এত ভালো লেগেছে এবং রান্নাটা ওনারও খুব পছন্দের হয়ে উঠেছে। এটা শুনে সত্যি আমার ভীষণ ভীষণ আমি মন থেকে খুশি হয়েছি। আমার যে কি খুশি লেগেছিল সে আমি ভাষায় তোমাদেরকে বর্ণনা করতে পারবো না। সবার প্রথমেতে আমি মুসুরির ডালটা বানিয়েছিলাম ওই একটুখানি রসুন আর একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে। রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডালটা খেতে সত্যি কিন্তু খুব ভালো লাগে, একটু অন্য রকমই স্বাদ আসে। এবারে যে সবজিটার কথা বলছিলাম সেই সবজিটা বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে এরপর আমি যে সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আছে আলু, গাজর, কুমড়ো, হুঁপো, ঝিঙে। হুঁপো বলতে তোমরা অনেকে চিচিঙ্গে বলো, তো আমাদের এখানে হুঁপোটাই মানে চলতি ভাষা, তো সেই জন্য হুঁপোটা বলছি। এর আগের দিনে যেদিন আমি বানিয়েছিলাম সেই দিন কিন্তু এই হুঁপোটা থাকেনি। এই হুঁপোটা আমাদের বাড়িরই গাছের, যেটা আগের দিনে ভিডিওতে তোমরা দেখেছো, যদি খেয়াল করে দেখে থাকো যে আমি তখন কেটে রেখেছিলাম, তো সেটাই আর কি। তো এই সমস্ত সবজিগুলোকে সর্ষের তেলের মধ্যে দিয়ে একটু জাস্ট টস করে নেওয়া বলে না, সেরকম 1 থেকে 2 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। তো তারপর এর মধ্যে একে একে সমস্ত মশলা দেব। এই মশলাটা সব থেকে বেশি ভালো লাগে এতে সর্ষে বাটা পড়ে, যার জন্য এই সবজিটা মানে এত ভালো লাগে, টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। সর্ষে বাটার মধ্যে আমি একটুখানি আদা এবং রসুন বেটে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একে একে নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, মানে যা যা মশলা থাকে আর কি নর্মালি, তো সেই সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তোমরা জানো এই রান্নাটার মধ্যে এক ফোঁটাও জল পড়ে না। যা জল হবে মানে এই যেহেতু সবজিগুলো দেওয়া হয়েছে ম্যাক্সিমামই সমস্ত সবজি, মানে আলু এর মধ্যে খুবই কম দিয়েছি এবারে অন্য দিনের তুলনায়, কারণ যেহেতু অনেকটা সবজি রয়েছে, অন্যান্য সবজির পরিমাণ অনেকটাই বেশি, তো সেই জন্য আলুটা আমি একটু কম দিয়েছি, নাহলে অনেকটা হয়ে যেত। আর আমাদের বাড়িতে তো এই কয়েকজন লোক, তো সেই জন্য আলুটা একটু কমই দিয়েছি আজকে। তো সমস্ত সবজি থেকে প্রচুর জল বেরোয়, যেমন ঝিঙে থেকে অনেক জল বেরোবে, হুঁপো থেকে জল বেরোবে, কাঁচা কুমড়ো দেওয়া আছে, কাঁচা কুমড়োটা থেকেও জল বেরোবে। তো সেই জন্য জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো সেই জন্য মানে এবারে সমস্ত মশলাটা আসলে সমস্ত কিছু কষিয়ে দিলাম। তো কষিয়ে নেওয়ার পর একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে মানে সেই ভাপে সিদ্ধ হওয়া বলে না, ঠিক তার জন্য। যখন সমস্ত সবজি সিদ্ধ হয়ে একদম কমে গিয়েছিলো, তো তারপরে সেটাকে আমি অন্য জায়গাতে নামিয়ে রেখেছিলাম। আমি একটুখানি স্কিপ করে তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু, কারণ এই ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে একবার শেয়ার করে ফেলেছি। তো সেই জন্য বারবার একই জিনিস শেয়ার করতে ভালোও লাগবে না এবং তোমাদেরও আর কি দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটু স্কিপ করে দেখাচ্ছি, শুধুমাত্র যেগুলো আমি নতুন করছি বা নতুন অ্যাড করেছি এই রান্নাটার মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তরকারিটা মানে যে সবজিটা কি সিদ্ধ টিদ্ধ সমস্ত কিছু হয়ে গেছে, তো ঢেলে রেখে দিয়েছি একটা অন্য জায়গাতে। তো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে আবার কিছুটা সর্ষের তেল দিয়েছি এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো সামান্য। তো এটা একটুখানি হালকা গরম হয়ে যাবে, তারপর দিয়ে দিয়েছিলাম মাছের মাথা। ওই যে একদিন আমি মাছের ঝাল বানিয়েছিলাম না, বললাম কাতলা মাছ কিনেছিলাম, একদম ছোট্ট ছোট্ট মাছ হয়েছিল, কারণ ছিল না ওই কাকুর কাছে। সেই মাছটারই 2টো মাথা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম কিছু একটা বানাবো বা কোনো একটা সবজি টবজি হবে তার মধ্যেই দেবো, কিন্তু এই সবজিটাতে দেবো সেটা ভাবিনি। তো সে যাই হোক, এই সবজিটার মধ্যে কিন্তু মাছের মাথা দিলে এর টেস্ট একদম চরম লেভেলে পৌঁছে যায়, বিশ্বাস করো। তো সেই জন্য মাছের মাথাটা আমি মানে দেবো বলেই ঠিক করেছি, আজকে দিতেই হবে, যেহেতু রয়েছে বাড়িতে। অন্যদিন বাড়িতে থাকে না সেজন্য দেওয়া হয় না, কিন্তু আজকে যেহেতু আছে এই সুযোগটাকে হাতছাড়া করবে। মাছের মাথাটা ভালো করে নুন হলুদে ভালো করে ভেজে নিলাম। আর একটা কথা বলবো, জানো, মাছের মাথাটা আমি বার করতেই ভুলে গেছি। মানে রান্নাটা যখন অর্ধেক অবস্থাতে তখন মনে পড়ে, ফ্রিজে তো 2টো মাছের মাথা রয়েছে আর এই রান্নাতে তো মাছের মাথাটা দিলে একদম দারুণ হবে। তো তখন আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে আসি। আর একটুখানি মানে কি বলবো, ওই ঠান্ডা থেকে নর্মালি আসতে একটু সময় লাগছিল, নুন হলুদটা সেই জন্য তখন মেশায়নি, সত্যি কথা বলতে। তো সেই জন্য ভাবলাম কড়াইয়ের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিই, কোনো অসুবিধা না, এইভাবেই ভাজা হয়ে যাবে। তো ওইভাবেই ভেজে নিয়েছিলাম। তারপর মাছের মাথাটা তুলে নেওয়ার পর তো ওই একটুখানি তেল দিলাম, তার ওপরেতেই যে তেলটা ছিল অল্পই ছিল, তো তার মধ্যে আবার একটু সর্ষের তেল দিলাম, একটু পাঁচফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, ভালো করে ভাজা ভাজা করব। তারপর
তারপরে এখানেতে দিয়ে দিয়েছিলাম ওই দুটো মাথাকে এবারে একদম খুন্তি দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নেবো, মানে সেই একটু স্ম্যাশ করে নেওয়ার মতো বলে না, অনেকে হাতেও করে, তবে আমি হাতে করার রিস্কটা নিই না। এর মধ্যে অনেক কাঁটা থাকে, কেন জানি না আমার হাতে খুব ব্যথা করে, ফুটেও যায়, মাঝে মাঝে একবার রক্তও বেরিয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমি একদম এই ভুলটা আর করি না, কারণ ওই যাও আগের থেকে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি। তো আমি এইভাবেই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি খুন্তির সাহায্যে আর কি যতটা টুকরো করা যায় যত ভালো হবে, তো সেইভাবেই আর কি ভালো করে টুকরোটা করে নিই। তো এরপর যে সবজিটা আমি আলাদা করে এক্সট্রা করে তুলে রেখেছিলাম ওই সবজিটা, তখন এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিই, আর দিয়ে এর মধ্যে সামান্য চিনি, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। বাস তাহলেই হয়ে গেল আজকের রান্নাটা। এর আগের দিনেও তোমাদেরকে শেয়ার করেছিলাম আর আজকেও শেয়ার করলাম, কিন্তু বিশ্বাস করো আগের দিনের যে রান্নাটার যা টেস্ট হয়েছিল আর আজকের যা টেস্ট, এই আকাশ পাতাল পার্থক্য, মানে ভীষণ ভালো লাগে জানো তো এইভাবে বানালে। তো আরেকবার এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। রান্না বান্না সমস্ত কিছু করে, বাড়ির সমস্ত কাজকর্ম যা যা থাকে সেই সমস্ত কিছু করে রান্নাঘর পরিষ্কার করে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে এবার করতে হবে পুজো। তবে অস্মি এই যে জ্বর হওয়া সত্ত্বেও জানো তো, বাচ্চাদের আমি যেটা দেখেছি যে আমাদের যদি এরকম জ্বর হতো আমরা তো বিছানা থেকে উঠতেই পারতাম না, কিন্তু অস্মি দেখো যতটুকু জ্বর হচ্ছে তারপর কিন্তু ও নর্মালি খেলা করছে, আমার সাথে খুনসুটি করছে, মানে যেমন করে সেরকমই করছে। অস্মির কিন্তু এখনও গায়ে জ্বর রয়েছে এই সময়, সেই সকালে ওষুধ দিয়েছিলাম, তারপর আবার এই জ্বরটা এসেছে। ঠাকুরটা পুজো করে তারপর আবার ওকে জ্বরের ওষুধ দেবো, নাহলে আবার ভাত খেতে পারবে না, দুপুরে লাঞ্চ কিছু করতে পারবে না। আমি পুজো করছি, ফুল তুলছি, অস্মি আমার সাথে সমানে ঘুরে যাচ্ছে। আর জানো তো আমাদের বাড়ির গাছগুলোতে এই যে দোপাটি গাছগুলো হয়েছে, এই গাছগুলোকে লাগাতে হয়নি, মানে এখানে আগের বছর গাছ ছিল, তো সেখানেতেই আবার নিজে নিজেই বীজ পড়ে আবার নিজে নিজেই চারা হয়েছে, নিজে নিজেই গাছ হয়েছে। এরকম এখানেতে হয়েছে, তুলসী মঞ্চের পাশে ওখানেতে কিছু কালার হয়েছে, এটা বেগুনি কালার হয়েছে, আর তুলসী মঞ্চের কাছে যেটা হয়েছে সেটা একদম হালকা পিঙ্ক যে কালারটা। এখানেতে কিছু কি বলবো অপরাজিতা ফুলের গাছও আছে, এখন বিভিন্ন ধরনের, দিকে সাদা টগর আছে। তো এই সমস্ত কিছু গাছগুলো আছে, মানে কোথাও ফুল তুলতে যেতে হয় না, বাড়ির মধ্যেই যা সমস্ত ফুল আছে, তাও সব তো তুলতে হয় না, পরিমাণ মতো কিছুটা তুলি আর কি, যতটুকু প্রয়োজন, আর বাকি ফুল তো গাছেই থাকে, তারপর গাছ থেকে আর কি শুকিয়ে ঝরে যায়, মানে কোথাও যেতে হয় না, বাড়ির মধ্যেই যা ফুল গাছ আছে তাতেই আর কি ঠাকুর পুজো করা যথেষ্ট। তো আমি এখানে ঠাকুর পুজো করে নিচ্ছি, হরি পুজো করছি, যেমন করে হরি পুজো করে আর কি, সে যাই হোক। তবে আমাদের বাড়িতে তোমরা জানো, অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না, যে আমাদের বাড়িতে প্রত্যেক দিন ব্রাহ্মণ আসে, এখানে সবার বাড়িতেই, সবার এই গ্রামেতেই, যে প্রত্যেক দিন ব্রাহ্মণ এসে হরি পুজো করে যায়, মানে ব্রাহ্মণের পদধূলি প্রত্যেক দিন আমাদের বাড়িতে পড়ে, এখানকার এই গ্রামের সবার বাড়িতেই আর কি। তো প্রত্যেক দিন হরি পুজো করে যায়, তবুও আমরা হরি পুজো করি, বাড়ির যে লক্ষ্মী আছে সেখানেতে পুজো করি। এই ব্যাপারটা কিন্তু আমাদের বাবার বাড়িতে নেই, এখানে আছে, আর আমার মামার বাড়িতে আছে, কারণ আমার মামার বাড়িটা একদম এই বাড়ির পাশেই, মানে এই বাড়ি না, মানে এই গ্রামের পাশেই আর কি, ওই দুটো একটা গ্রাম এদিক ওদিক আর কি। এই যে দেখো এই ফুলগুলো আমি তুললাম, যে ফুলগুলোর কথা বলছিলাম, এই অপরাজিতার কালারটা কিন্তু খুব ইউনিক, আমি কিন্তু এই ধরনের অপরাজিতা কালারের ফুল কিন্তু আগে দেখিনি, এখানেতেই দেখছি। আর এখানে তো জানো একটা চায়না টগরের গাছ তোমাদের দাদাভাই বসিয়েছে, আমি কিনে নিয়ে এসেছিলাম লাস্টবার যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম, তো তখন এখানে হাট আছে আর কি, বামনিয়া বাজার আছে, তো সেখানে তোমাদের দাদাভাই হাট করছিল, তো আমরা বসেছিলাম মামে, তো সেখানে দেখলাম যে চায়না টগরগুলো বিক্রি হচ্ছে। আসলে কি জানো তো, এই চায়না টগরগুলো আমার বাবার বাড়িতে আছে, তো আমার বাড়িতে প্রচুর বড় একটা গাছ রয়েছে, তো সেজন্য ভেবেছিলাম যে এখানে তো একটা লাগাবো, সেই জন্য নিয়ে এসেছিলাম। তো এখানে তোমাদের দাদাভাই একদম তুলসী মঞ্চের পাশেই লাগিয়েছে। আমি পুজো করব না, আমার সাথে সাথে তোমাদের অস্মি রানীও পুজো করবে, মানে বোঝো কাণ্ড। কিন্তু আমার খুব ভয় লাগে জানো তো, ধূপটা এইখানেতে হাতের কাছেই থাকে, আর ও তো বাচ্চা, ও তো খেয়াল থাকে না, বারবার বলি মা ধূপ আছে ধূপ আছে, আমি পুজো করব আর ও পুজো করবে। প্রথম থেকেই অস্মির এই ভগবানের ভক্তি কিন্তু বিশাল, সব এইটা আমি একবার ভিডিওতে বলেছিলাম, বাবার সেই নিয়ে অনেকে তোমরা বলেছিলে সব বাচ্চাদের থাকে, তোমার মেয়ে স্পেশাল কিছু নেই। আসলে কি বলো তো, এত ছোট বাচ্চাকে প্রত্যেক দিন প্রতিনিয়তভাবে চোখের সামনে বেড়ে উঠতে দেখছি, তো সেভাবে তো এর আগে কোনো বাচ্চাকে এইভাবে চোখের সামনে বেড়ে উঠতে দেখিনি। হ্যাঁ, আমার ছোটোবেলায় আমার ভাইকে আমি বড় হতে দেখেছি, বোনকেও দেখেছি, কিন্তু সেগুলো অতটা ওইভাবে মনে পড়ে না, বা একটা মা মেয়ের সম্পর্ক বা একটা মায়ের সাথে তার সন্তানের সম্পর্ক যেরকম সেভাবে তো হয় না। তো প্রতিনিয়ত যখন অস্মিকে বেড়ে উঠতে দেখছি, তো কিছু কিছু জিনিস বা মানে ভালো লাগে আর কি, ওর কিছু কিছু বিহেভিয়ার, কিছু কিছু জেস্চার, মানে কিছু কিছু ওর বৈশিষ্ট্য যেগুলো আমার খুব ভালো লাগে, সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি। এমন তো নয় যে আমার মেয়ে পারফেক্ট, তার মধ্যে কিছু সব ভালো গুণই আছে, খারাপ গুণ নেই, এমনটা না, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ মিলিয়ে মিশিয়েই থাকে। তো অস্মির মধ্যেও তাই, কিন্তু অস্মির এই গুণটা আমার খুব ভালো লাগে যে ওর ভগবানের ভক্তি বিশাল।
তো যাই হোক, আমার এখানে দেখো তুলসী মঞ্চে এখানে আমি জল দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে দুটো মড়াই আছে, তো সেই মড়াইয়ের ওখানেতে জল দিই। একদিকে যখন আমি ওইদিকে পুজো করছি আর এইদিকে হঠাৎ করে অস্মিরানির দিকে চোখ মানে পড়ছে, যে দেখি ও কী করছে, কোথায় গেল, আমার পিছনে তো নেই। তখন দেখি ঘুরে মহারানী আমি যে পুজোগুলো মানে ফুল দিয়ে আর কি পুজো করেছি, তো সেই ফুলগুলো দিয়ে ও আবার সেগুলোকে কুড়িয়ে নিয়ে আবার পুজো করছে। মানে কীরকম করছে বলো তো, মানে একবার করে পুজো করছে, ফুলগুলো সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেমন করে আর কি দেয় সেভাবে পুজো করছে, আবার সেগুলোকে তুলে নিচ্ছে। আমি যেমন হাতে একটা রেকাবির মতো নিয়েছি, অস্মিও হাতে ওরা একটা খেলনার বোল টাইপের নিয়ে এসেছে, তার মধ্যে ভরে রাখছে, আবার এদিক ওদিক ঘুরে আসছে, তারপর আবার সেই ফুলগুলোকে দিয়ে তুলসী মঞ্চে সাজাচ্ছে। মানে কীরকম লাগে বলো তো, আমার তো দেখে এত হাসি পাচ্ছিল যে এই মেয়েটার মাথায় কিন্তু এখন ধুম জ্বর। শুধুমাত্র আমি মানে তাড়াহুড়ো করছিলাম যে আমাকে পুজোটা করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়েছে, তারপর মেয়েটাকে খাওয়াতে হবে, আবার যে নিত্য পুজো করতে আসে ব্রাহ্মণ, তো তার জন্য একটু চাল রাখতে হয় রেকাবি করে, সেই সমস্ত কিছু করতে হবে, নাহলে ব্রাহ্মণ চলে আসবে পুজো করতে। তখন যদি এসে দেখেন যে আমি চালটাল কোনো কিছু রাখিনি, সে একটা কীরকম লাগে, কারণ যেহেতু এটা নিত্যদিনের ব্যাপার, ভোলার তো কোনো ব্যাপার নেই, সেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, আর সেই মধ্যে আর কি এরকম কাণ্ড। তবে তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে এর আগে যে তোমরা তো না হয় রয়েছো, তোমাদের ভগবান তোমাদের ঠাকুরগুলোকে তুমি কোথায় রেখেছো, তোমার ঠাকুরগুলোকে কোথায় রেখেছো। আসলে ঠাকুরের স্থান সবসময় পরিবর্তন হচ্ছে। তোমরা আমার ভিডিওতে দেখে থাকবে যে ঠাকুর প্রথমে ছিল আমার ঘরে, মানে আমি যখন পুজো করতাম আর কি, তো তখন আমার কার্তিক ছিল, তো আমার কিছু ছোটো ছোটো ঠাকুর ছিল যেগুলো আমি নিয়ে এসেছিলাম, তো নিয়ে এসে আমার ঘরেতেই পুজো করতাম। তারপরে যখন অস্মির অন্নপ্রাশনের পর আবার আমাদের সংসারটা একটু ঠিক হয়, তখন সেই ঠাকুরগুলো থাকে আমার মাঝের রুমে, মানে আমার শাশুড়ির ঘরেতে। তো সেই শাশুড়ির ঘরেতে ছিল, কিন্তু এই রিসেন্ট যখন ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয়, তো সেই ঠাকুরগুলোর স্থান হয় আমার যেটা আগের রুম ছিল, আগের রুম না, যেটা আমার আগের রান্নাঘর ছিল, যেটা তোমরা অনেকে বলো যে অনেকে মিস করি তোমার আগের রান্নাঘরটা, তো সেখানে ছিল। কিন্তু ওই এখন আমার রান্নাঘরটা না পুরো স্টোর রুম হয়ে গেছে, যেখানে হেন জিনিস নেই যে নেই, মানে জুতো থেকে শুরু করে মানে সমস্ত কিছু আছে। তো সেই জন্য ওই ঘরেতে ঠাকুরটা রাখা তোমাদের দাদাভাইয়ের একদম পছন্দ হয়নি, কারণ তোমাদের দাদাভাই বলছে আমরা খুব ভালো জায়গায় থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবো, আর বাড়ির ঠাকুরগুলোকে ওরকম একটা স্টোর রুমের মধ্যে রেখে আসবো যেখানে কোনো বিচার নেই, মানে কোনো জুতো থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র রয়েছে, ঠেকাঠেকি হবে, এই হবে ওই হবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো না, ওইরকম পরিত্যক্ত স্থানে সবসময় প্রত্যেক দিন অতটা ঝাড়া মোছা পরিষ্কার সেরকমও না, একদম হজবরল স্টোর রুম যেমন থাকে আর কি, ঠিক সেরকমই। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো না, ওখানেতে থাকবে না, ঠাকুর থাকবে আমরা যেখানে থাকবো সেখানেই থাকবে। তো সেই জন্য ঠাকুরকে আর কি এখন আমাদের যে পশ্চিম দিকে যে রুমটা হয়েছে, তো সেখানেতেই এখন রাখা হয়েছে। আমার ভবিষ্যতে খুব ইচ্ছা আছে একটা ঠাকুরের ভালো যেমন ঠাকুর ঘর আর কি সেরকম বানানো, কারণ আমাদের এই বাড়িটাতে তোমাদের দাদাভাইকে আমি সবসময় বলি যে তোমরা বাড়ি করেছো, একটা ঠাকুর ঘর করতে পারো নি, ঠাকুর ঘর করতে পারো নি। যেমন আমাদের বাবার বাড়িতে নতুন পাকা ঘর হয়েছে, সবার আগে আমার মা বলেছে কোনো রুম থাক বা না থাক একটা ঠাকুর ঘর থাকতেই হবে, কিন্তু এই বাড়িতে এরা করেনি, এই বাড়িতে ঠাকুর ঘর নেই, একটা কি আর করা যাবে। কিন্তু আমার ভীষণ ইচ্ছা আছে যে একটা ঠাকুর ঘর করার, কিন্তু আমি জানি না ঠাকুর তার নিজের ঘর কখন বানাবে, কিভাবে বানাবে, সবটাই ওনার হাতে, সবটাই আর কি। উনি যদি চান তাহলে ওনার নিজের বাসস্থান নিজের ঘর সেভাবে উনি বানিয়ে নেবেন বা আমাদের হাত দিয়ে বানিয়ে নেবেন, আর উনি হয়তো এখন বানাতে চাইছেন না, এখন আমাদের সাথে এইভাবেই থাকতে চাইছেন, তাই এইভাবেতেই রয়েছেন। কিন্তু আমার ভীষণ ইচ্ছা একটা ঠাকুর ঘর বানানোর, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করছি। তোমাদের দাদাভাইকে বলেছি কিছু করো আর না করো আমাকে ঠাকুর ঘর বানিয়েই দিও। আর এদিকে অস্মিরানি এক ঝুড়ি পেঁয়াজ নিয়ে বসেছে, পেঁয়াজ ছাড়াচ্ছেন উনি। কমপ্লিট হলো এখনকার মতো সব কাজ, তবে অস্মিরানির শরীরটা এতটাই খারাপ, দুপুরে যা খাবার খাওয়ালাম, খাওয়াতে বসি মনে হয় তার ডবল বমি করে বার করে ফেললো, কিচ্ছু খায়নি, সেই তখন একটুখানি ফল খেয়েছে, বাস দুপুরবেলায় যা খাওয়ালাম সব বমি করে বার করে দিল। আর এখন প্রচণ্ড মেঘ ধরেছে, প্রচণ্ড মেঘ, তো সেই ভয়েতে আমি সব জামা কাপড় তুলে পাম্প মানে মোটর চালিয়ে পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, জল তুলে নিয়েছি। উফ, কি তাড়াহুড়ো করি না করলাম, পুরো ক্লান্ত হয়ে গেছে, ঘেমে নিয়ে একসার কাণ্ড। এখনকার মতো এখানে দিয়ে আমার কিছু কাজ শেষ হলো, এরপর আবার কিছুক্ষণ পর দিদি আসবে, ওই ধরো 4টে ওরকম সময়তে দিদি আসবে, আবার ওঠা আবার সব কিছু। কিন্তু এখন ঘন্টা 2-1 মতো কি 1.5 ঘন্টার মতো বিরতি, এখন অস্মিকে ঘুম পাড়ানো, এটাই এখন আমার টাস্ক। কিন্তু অস্মির অবস্থা সত্যি খুবই খারাপ। ওই দেখো এত ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ এত ঠান্ডা লেগে গেছে, মানে হচ্ছে ঠান্ডা গরমটা লেগে গেছে, শুধু ঠান্ডা না ঠান্ডা গরমটা লেগে গেছে, সেই জন্য এইরকম।
হঠাৎ করে এত গরম পড়েছিল, দুর্ধর্ষ গরম, আবার এখন আবার বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, তাহলে তো হবেই এরকম বলো। সকাল থেকে দুবার আমি জ্বরের ওষুধ খাওয়ালাম, একবার খাওয়াইছিলাম সকালে ঘুম থেকে উঠে, আর একবার খাওয়ালাম এই দুপুর 12টার সময়। ঠান্ডা লেগেছে, সর্দি করেছে, জ্বর। এখন ঘড়িতে বাজছে বৈকাল 4:30। দিদি কাজ করে চলে গেল। তো দিদিকে বললাম, প্রত্যেক দিনই দিদিকে চা করে দেওয়া হয় বিকালে এই সময় যখন উনি কাজ করতে আসেন। তো প্রত্যেক দিন দিদি আমি চা খাচ্ছি, কিন্তু আজকে দিদি চা খাননি। তার কারণ হলো আজকে দিদির কিছু একটা পার্সোনাল কাজ ছিল, তার জন্য উনি খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলেন। তো খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করে আর কি বেরিয়ে গেলেন। কিন্তু এই সময় আমি উঠে পড়েছি, আর গিয়ে শুতেও ইচ্ছে করছে না। অশ্মিও ঘুম থেকে ওঠেনি, বাড়িতে কেউ নেই, আমার একদমই ভালো লাগছিল না। তো ভাবলাম যে যা একটু নিজের জন্যই চা করি। তো নিজের জন্য চা করে এখানে চুপচাপ বসে বসে একা একা চা খাচ্ছি। তখন আমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে কয়েকটা পাখি আসে। কখনো কখনো মনে হয় যে ভগবান সত্যি একদমই নেই, আমাদের সবটাই ধারণা, ভুল ধারণা, কল্পনা। কিন্তু কখনো কখনো মনে হয় উনি আছেন। যেমন আমি এখন রিসেন্ট কিছু কিছু ঘটনা আমার সাথে এমন ঘটছে, যেগুলো তোমাদের সাথে পরে পরে শেয়ার করব। কিছু কিছু ছোট্ট ছোট্ট মোমেন্ট, যেগুলো দেখার পর আমার সত্যি ভালো লাগছে, মনে হয় যেন সত্যি ঠাকুর আছেন। যেমন এই সময়তে একদমই ভালো লাগছিল না, কিন্তু সেই সময়তে হঠাৎ করে এতগুলো পাখি আমার কাছে চলে আসে। মানে এই যে নিস্তব্ধতা, চুপচাপ ঘরের মধ্যে কেউ কোথাও নেই, এই নিস্তব্ধটাকে একদম পুরো ভেঙে দিল ওই পাখির কলরবের মধ্যে। আর দেখতেও খুব ভালো লাগছিল। তো আমি বিস্কুট খাচ্ছিলাম, তো বিস্কুট খেতে খেতে আমি ওদেরকে দিচ্ছিলাম, কিন্তু ওরা সাহস করে আর আমার দিকে এগিয়ে আসছিল না, যে মানে যদি আমি এদিকে ধরে ফেলি, ওদেরকে যদি খাঁচায় বন্দি করে ফেলি। কিন্তু না, তো তারপরে দেখলাম যে ওরা যখন একদম আমার কাছে আসছে না, তখন আমি একটু দূর থেকে আর কি যে বিস্কুটগুলো কাছে দিয়েছিলাম, তো সেগুলি একটু দূরে দূরে দিচ্ছিলাম। আবার কৌটো থেকে গিয়ে 2-3টে বিস্কুট নিয়ে এলাম, তো বিস্কুট দিয়ে এসে ওদেরকে দিচ্ছিলাম। এই দেখছিলাম আর কি, মানে সারা বিকালটা বসে বসে যতক্ষণ আর কি বিস্কুট ছিল ওরা খাচ্ছিল, আবার এই অন্য পাখিগুলো এসে খাচ্ছিল, আবার এই শালিক পাখিগুলো গিয়ে ওদেরকে মানে অন্য পাখিগুলো আসলে তাদেরকে তাড়াচ্ছিল। আবার একটা পাখি আসছে, সে আবার এত বোকা, তাকে আমি খেতে দিচ্ছি, কিন্তু সে নিজের খাবারটা না ফেলে, না খেয়ে অন্য একজন পাখি মুখেতে খাবারটা নিয়ে রয়েছে, তার মুখ থেকেও খেতে যাবে। মানে সত্যি নিজের মনে মনে হাসছিলাম আর ওদের কাণ্ড দেখছিলাম, কি ভালোই না লাগছিল। ভাবো, ওদেরকে যখন বিস্কুটটা ছুঁড়ে দিচ্ছি, ওরা ভয়ে ভয়ে এক পা দুপা করে আসছে, এসে মুখে দিই, বাস দে দৌড়, দে ছুট। এই যে কত ভালো লাগে এই মোমেন্টগুলো দেখলে। অনেকের মনে হবে এই কোনো ব্যাপার না, এগুলো তো নর্মাল লাইফ, নর্মাল সবাই দেখে, কিন্তু একটু ডিপলি ভেবো তো কি ভালোই না লাগছে বলো। আমার তো ভীষণ ভালো লাগে। তো সকালবেলাতেও আসে, তো তখনও বিস্কুট দেওয়া হয়। অশ্মি এখনও ওঠেনি, ভাবলাম এই কাজটাই যে আমার হাতে এখন কাস্তে, এই কাজটা ভাবলাম অশ্মি ওঠার পরেই করবো, তাহলেও খুব মজা পাবে ব্যাপারটা দেখে। কিন্তু এখনও ওঠেনি, ভাবলাম ঘুমাচ্ছে, ঘুমাক, তার ফাঁকে চলো আমি আমার কাজটা করে নিই। চলো, ওই যে কাঁচকলা আর এই যে আমার হাতে কাস্তে। আমি প্রথমে ছাদ থেকে এখান থেকে সানসেট থেকে অ্যাসবেস্ট থেকে ওই কাঁচকলা গাছ, তো ওটা ওখান থেকে আমাকে এক ফেনি কাটতে হবে, যেটা আমি কালকে বানাবো তার জন্য। তো ওখানকে আমাকে এখন যেতে হবে, চলো।
এই যে এতগুলো কাঁচা কলা আমি পেরেছি, এগুলো এখন প্রচুর, এই মাত্র যেহেতু পারলাম তো প্রচুর রস এর মধ্যে থেকে টপ টপ করে পড়ছে। এইগুলো যেখানে লাগবে সেখানে একদম লাল দাগ হয়ে যাবে, জামায় তো লাগা যাবেই না। তো সেজন্য কিছুক্ষণ এখানে থাক, তারপরে আমি নিচে নিয়ে যাব। পেতে আনতে ভুলে গেছি, একটা পেতে নিয়ে আসবো, তারপর পেতের মধ্যে ভরে এগুলোকে নিয়ে যাব। জীবনে প্রথমবার কলা মোচা কেটেছিলাম যখন আমার বোন এসেছিল এই গাছটাই। আবার জীবনে প্রথমবার এরকম কাঁচকলা পারলাম, কাঁচকলাই বলো কলাই বলো যাই হোক, কলা গাছ থেকে আমি কিছু একটা পারলাম, মানে জীবনে প্রথমবার। এটা এই অ্যাসবেস্টের এই চালে হয়েছে বলে পারতে পারলাম, না হলে তো তোমাদের দাদা ভাই বা আমার শ্বশুর মশাই এরাই পেরে দেয়। তো আজকে না এখানে মনসা পুজো হচ্ছে, তো সেই জন্য ওখানে মনে হয় উদয়স্ত নাম হচ্ছে, সকাল থেকেই হচ্ছে শুনতে পাচ্ছি। তো জানি না কতটা আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, আশা করি শুনতে পাচ্ছ। তো জীবনে প্রথমবার পারলাম নিজেদের গাছের, এটাকে আমি এখন আজকে সন্ধ্যের দিকে কেটে রাখবো, নাহলে কাল সকালে কাটবো। কখন কি করবো জানি না, সবটা অস্মির উপর নির্ভর করছে, অস্মি যতটা স্বাদ দেবে সেরকম মতো করবো। এটা আমার হাতে পুরো চ্যাট চ্যাট করছে, কাঁচকলা গাছে আঠা লেগে গেছে। তো এটা কালকে রান্না হবে, তো কালকে সকালেই পারতাম, কিন্তু মেঘের যা ওয়েদার, তো যদি বৃষ্টি হয় তাহলে আর পারতে পারবো না। তো যেটা বানাবো সেটা তো হবে না, মাথায় প্ল্যান করে রেখেছি, আর ওটা ছাড়া হবেও না। তো সেই জন্য এখন যেহেতু বৃষ্টি পড়ছে না, মেঘলা মেঘলা ওয়েদারটা একটু কেটেছে, সূর্য অস্ত যাচ্ছে, সূর্যের আলোটা আমার মুখে পড়ছে, বুঝতে পারছো। তো অস্মিও ঘুমাচ্ছে, বেশ ফ্রি সময়, ফাঁকা সময়, দিদিও কাজ করে চলে গেছে। তো এর থেকে পারফেক্ট সময় আমার মনে হয় না আমি আর পেতাম, কারণ অস্মি এলে একবার ভাবছি যে যদি অস্মিকে নিয়ে কাজটা করতে আসতাম তাহলে কি বলতো, অস্মি দেখতো যে মা এইভাবে নামছে, তো হয়তো ওইভাবে ট্রাই করতো, ওর মাথায় হয়তো এটা গেঁথে যেত। একদিক থেকে ভালোই হয়েছে ও নেই, ওকে আমি নিয়ে আসিনি, তার আগে কাজটা আমি সেরে নিলাম। চলো, ভীষণ মজা লাগছে, ভীষণ খুশি লাগছে মন থেকে। পাখিরাও এখন আস্তে আস্তে ঘরে ফিরছে, আর আমার মেয়েটা এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি।